পরীক্ষা হয়ে গেছে, খাতা পরীক্ষকের কাছে চলেও গিয়েছে। পরীক্ষক খাতা খোলার আগে হঠাৎ বাড়তি কিছু উত্তর যোগ হয়ে গেল কিভাবে? পরীক্ষার্থীর নম্বর বেড়ে যাবে। বিরোধীরা সেটাই সন্দেহ করতে শুরু করেছে, কারণ প্রথম 2 দফায় ভোটের পর নির্বাচন কমিশন ভোটদানের যা হার বলেছিল তা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি যে ফাইনাল রিপোর্ট পেশ করেছে তাতে দেশ জুড়ে ভোটদানের হার প্রায় 6% বেড়ে গিয়েছে। ভোটের দিনের রিপোর্ট ও ফাইনাল রিপোর্টে সচরাচর এত বেশি কত ফারাক হয় না, তাই বিরোধীরা সন্দেহের গন্ধ পাচ্ছেন। দিল্লি দখলের লড়াইয়ে 190টি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। প্রথম 2 দফায় ভোটদানের হার তুলনামূলকভাবে কম। এই নিয়ে এমনিতেই রাজনৈতিক দলগুলির মধ্যে আশা আশঙ্কার চোরাস্রোত বইছিলই। এবার শেষ 2 দফার ভোটদানের হার আচমকা বৃদ্ধির তথ্য সামনে আসায় বিরোধীদের নিশানায় কমিশন। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফার ভোট হয় 26 এপ্রিল। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন প্রথম 2 দফার ভোটদানের হারের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশে প্রথম দফায় ভোট পড়েছে 66.14%, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 66.71%। কিন্তু ভোট গ্রহণের দিন সন্ধ্যে 7টায় কমিশন যে প্রাথমিক তথ্য দিয়েছিল তাতে প্রথম দফায় ভোটদানের হার ছিল 60%, দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল 60.96%। তার মানে কমিশনের দেয়া প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত পরিসংখ্যানে ভোটদানের হারের ফারাক প্রায় 6%। প্রথম দফা শেষের 11 দিন ও দ্বিতীয় দফার ভোটের 4 দিন পর ভোটদানের হারের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে কমিশন। আর এখানেই সরব বিরোধীরা। কমিশনের চূড়ান্ত তথ্যে এক ধাক্কায় প্রায় 6% ভোটদানের হার বেড়ে যাওয়ায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ সব বিরোধীদের প্রশ্ন, ভোটদানের হার প্রায় 6% বাড়া কি স্বাভাবিক? কেন ভোট গ্রহণের 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত তথ্য দেয়নি কমিশন? কেন ভোটদানের হারে তথ্য দিতে এত দেরি? কেন শুধুমাত্র ভোটদানের শতাংশ আপলোড করল কমিশন? কেন ভোটারদের সম্পূর্ণ পরিসংখ্যান দেয়া হলো না? হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন। একটা নোটিশ জারি করেছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়। ইলেকশনেও চিটিং কেন দেরি হয়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারে। পশ্চিমবঙ্গের ব্যালট বাক্স ঠিক আছে কিনা, পশ্চিমবঙ্গের ইভিএম ঠিক আছে কিনা, মেশিনগুলো এগুলো দেখুন। আসলে জানেন যে 6টা নির্বাচন হয়েছে 6-0, তৃণমূল কংগ্রেস জিতছে না। উত্তরবঙ্গেও 0, দক্ষিণবঙ্গেও হাল খারাপ। ভোট বিশেষজ্ঞদের মতে সাধারণত প্রাথমিক রিপোর্টের সঙ্গে ভোটদানের হারের চূড়ান্ত রিপোর্টের ফারাক সামান্যই হয়। সেখানে কমিশনের চূড়ান্ত রিপোর্টে ভোটদানের হার প্রায় 6% বেড়ে যাওয়া ভালো চোখে দেখছে না বিরোধীরা। TV9 বাংলা। গুড় থেকে গোবর কিভাবে করতে হয় অধীর চৌধুরীর থেকে ভালো কেউ জানেন না। অনাস্থা ভোটের সময় লোকসভায় বিরোধী দলনেতা প্রসঙ্গে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের বক্তার তালিকায় ছিলেন না অধীর। অমিত শাহ লোকসভা স্পিকারকে বলে অধীরের বলার ব্যবস্থা করেন না। তারপর সংসদে দাঁড়িয়ে অধীর এমন কিছু বলেন যা ধারা বিরোধী থেকে বাদ যায়। অধীরকে সাসপেন্ডও হতে হয়। আর এবার অধীর চৌধুরীকে নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বিশ্লেষণই বোধহয় সব থেকে যথাযথ ছিল, কিংবা অধীর চৌধুরীর কপালই বোধহয় এমন, তিনি গুড় বললেও গোবর হয়ে যায়। তিনি বলতে গিয়েছিলেন আর কি হলো দেখুন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে না। জঙ্গিপুর লোকসভার লালগোলার ধুলাউড়ি হাই স্কুলের ময়দান। নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অধীর বললেন, তৃণমূল আর বিজেপিকে ভোট দেওয়া একই, তাই বিজেপিকে সরাসরি ভোট দেওয়া ভালো। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে হবে। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময় সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই কিন্তু অশ্বত্থামা হত শোনা গেল, ইতি গজ শোনা গেল না।
অধীরের বক্তব্যের শেষ অংশটুকু ভাইরাল করে দিল তৃণমূল কংগ্রেস, যেখানে তিনি বলছেন তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে। অধীর চৌধুরী বলতে গিয়েছিলেন তৃণমূল ও বিজেপি আঁতাতের কথা। আর মালদাহের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল ক্লিপের অডিওর প্রসঙ্গ তুললেন কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য, বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। আপনারা বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? অধীর চৌধুরী নিজে কনফিউজড। পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গনি খান চৌধুরীর পরিবারের মিথ, এই দুটো ভাঙতে চলেছে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। সাগরদিঘি উপনির্বাচনের প্রচারেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি অডিও ক্লিপকে হাতিয়ার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অধীরের বক্তব্য তাকে অভিযোগ তোলার সুযোগ করে দিয়েছে। অধীরের বক্তব্য নিয়ে অভিযোগ দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তরেও পৌঁছেছে। দলের অবস্থান স্পষ্ট করতে হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশকে। ये वीडियो देखा नहीं है और किस संदर्भ में उन्होंने ये कहा है मैं नहीं जानता हूँ, पर एक चीज मैं साफ कर देना चाहता हूँ कि कांग्रेस पार्टी का एक ही मकसद है। बीजेपी की संख्या जो है आज है 42 सीटों में 18 सीट 2019 के चुनाव में बीजेपी को गए थे। बीजेपी को हमें घटाना है और भारी मात्रा में घटाना है, तो हमारा वही मकसद है। মোটের ওপর অধীরের ছোট্ট বক্তব্য বাংলার রাজনীতির ঘোলা জলকে আরেকটু ঘোলা করে দিল। কে কার সঙ্গে, কে কার পিছনে, ভোটারের মনে বিভ্রান্তি ছড়ানোর আরও একটা উপলক্ষ্য তৈরি হয়ে গেল TV9 বাংলা। প্রধানমন্ত্রী অ্যান্ড 5 এডিটর্স, TV9 নেটওয়ার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। TV9 নেটওয়ার্কের মাধ্যমে দেশকে বার্তা প্রধানমন্ত্রী। রাম মন্দির থেকে 370 রদ, পরিবারতন্ত্র থেকে দুর্নীতি, কোন অঙ্কে 400 পার। TV9 এর 5 এডিটরের চোখা প্রশ্নের সোজা সাপটা জবাব। প্রধানমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী অ্যান্ড 5 এডিটর্স, আগামীকাল রাত 8টায় TV9 বাংলায়। আমেঠি ও রায়বেরেলিতে কংগ্রেসের প্রার্থী তালিকায় আতশকাচ পেতে রয়েছে দেশের রাজনৈতিক মহল। 2 আসনে রাহুল ও প্রিয়াঙ্কাকে দাঁড় করানোর একটা প্রবল চাপ রয়েছে। কংগ্রেস কর্মীরা চান মোদীকে সরাসরি লড়াইয়ের বার্তা দিতে। পারিবারিক আসন আমেঠি ও রায়বেরেলি থেকে নেহেরু গান্ধী পরিবারের বর্তমান প্রজন্মের 2 নেতা নেত্রী দাঁড়ান। কিন্তু রাহুল গান্ধী গত ভোটেই আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হারার পর ওয়ার্নার একেই নিজের নির্বাচনী কেন্দ্র হিসেবে মেনে নিয়েছেন। আর সোনিয়া গান্ধী রাজ্যসভায় যাওয়ার পর রায়বেরেলি আসনটিও কোনো এক গান্ধীর অপেক্ষায়। প্রিয়াঙ্কা কি প্রার্থী হবেন? উত্তরপ্রদেশে অনীহা দেখিয়ে কেউ কি দিল্লির স্বপ্ন দেখতে পারে? I played chess when I was 7 years old, and this person taught me chess. They just taught me the rules, and then I played the game with them. And then the first time I played, I beat them, and they got really angry with me because I beat them. পয়লা মে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর এই ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। সেখানে রাহুল বলছেন মাত্র 7 বছর বয়সে দাবা শিখে শিক্ষাগুরুকেই হারিয়ে দিয়েছিলেন তিনি। দাবা খেলা নিয়ে নিজস্ব দর্শনও ব্যক্ত করেছেন রাহুল গান্ধী। One of the most interesting things about chess is once you start to get slightly better at it, the opponent's pieces actually operate almost like your own. So you don't just look at your pieces, you look at the opponent's pieces, your pieces, and the board. And then very often it can be that an opponent's piece that is a very powerful piece for the opponent is actually working for you. 64 ছকে ক্ষুরধার রাহুল জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিতে প্রস্তুত। কংগ্রেস কি নেটের দুনিয়ায় সেই বার্তাই দিতে চায়? কিন্তু নেতা যুদ্ধক্ষেত্রে কোথায়? উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরেলি নেহেরু গান্ধী পরিবারের খাসতালুক হিসেবে পরিচিত। 2 আসনে এবার গান্ধীদের পায়ের ধুলো পড়বে কি? মনোনয়ন জমা দেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র আর কয়েকটা দিন, কিন্তু আমেঠি এবং রায়বেরেলিতে প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা জিয়ে রাখছে কংগ্রেস।
কংগ্রেসের অভ্যন্তর থেকে বারবার দাবি উঠছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি এবং রায়বেরেলি থেকে প্রার্থী হয়ে লড়াইয়ে একেবারে সামনে থেকে তারা নেতৃত্ব দিন। রায়বেরেলি থেকে প্রার্থী হতেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। কয়েক মাস আগেই রাজ্যসভা থেকে সংসদে গিয়েছেন সোনিয়া। অশক্ত শরীরে নির্বাচনী যুদ্ধে আর লড়তে চান না তিনি। রাহুল গান্ধী 2019-এ বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠিতে হেরেছেন। কেরালার ওয়েনার থেকে জিতে সংসদে গিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের ভেতর থেকেই এই মুহূর্তে নতুন করে খবর আসছে এখনই নির্বাচনের ময়দানে নামতে চাইছেন না প্রিয়াঙ্কা গান্ধী, ওয়েনার ছাড়তে চাইছেন না রাহুল গান্ধী। আমেঠি থেকে ফের প্রার্থী হন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রায়বেরেলিতে সোনিয়া গান্ধীর জায়গায় প্রার্থী হন। ক্রমাগত দাবি জানিয়ে হাইকমান্ডের ওপর চাপ সৃষ্টি করছেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। দাবিটা যত জোরালো, কংগ্রেস সূত্রে খবর রাহুল প্রিয়াঙ্কার অনীহাও নাকি ততটাই তীব্র। পার্টির ইলেকশন কমিটির বৈঠকে এ নিয়ে কোনো মীমাংসা হয়নি। এদিকে মনোনয়ন জমা দেওয়ার দিন এগিয়ে আসছে। জয়রাম রমেশ আশ্বস্ত করেছেন 2রা মে তারিখের মধ্যেই প্রার্থী স্থির করে ফেলবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। যদিও রাহুল প্রিয়াঙ্কাই প্রার্থী হবেন কিনা তা নিয়ে কংগ্রেসের তরফে এখনো কোনো ইঙ্গিত মেলেনি। कांग्रेस सेंट्रल इलेक्शन कमेटी ने कांग्रेस अध्यक्ष जी को पूरा अधिकार सौंपा है कि वो जल्द से जल्द अमेठी और रायबरेली के जो कांग्रेस पार्टी के उम्मीदवार हैं उसकी घोषणा करें। मेरा ये मानना है कि अगले 24 घंटे के अंदर कांग्रेस अध्यक्ष इसकी घोषणा करेंगे। সেক্ষেত্রে আমেঠি এবং রায়বেরেলির ভবিষ্যৎ কি হবে? আগামী দিনে গান্ধীর পুরনো গড় থেকে রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া প্রত্যেকেই সরে যাবেন কিনা এখন সেই প্রশ্নই নির্বাচনী ময়দানে সব থেকে প্রাসঙ্গিক হয়ে উঠছে। নজর থাকছে আমাদেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। কারো বিরুদ্ধে অভিযোগ শাহজাহানের নির্দেশে ইডির উপর হামলার, আবার কেউ হামলার সাক্ষী। এমনই বেশ কয়েকজনের খোঁজে সন্দেশখালীতে সিবিআই। শাহজাহানের ভাই সিরাজকে হাজির হতে তার বন্ধ বাড়িতে নোটিশ সাঁটালেন তদন্তকারীরা। আর সিবিআই আসছে খবর শুনেই রান্না মাঝপথে রেখেই, মানে রান্না চলছিল ভাবুন, সে অবস্থাতে রেখেই শাহজাহানের এক ঘনিষ্ঠ পালিয়ে গেলেন। দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল অস্ত্র। খোঁজ মেলে অস্ত্র ভান্ডার বিস্ফোরকের। ফের সন্দেশখালীতে তেড়ে ফুঁড়ে নামলো সিবিআই। এবার শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিন, যিনি সিরাজ ডাক্তার নামে পরিচিত, তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দেয়। যে সিরাজের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ সন্দেশখালীতে, কিন্তু সিরাজ যে নিরুদ্দেশ। তার বাড়ির গেটে ঝুলছে বিরাট তালা। একাধিকবার তলবের পরও হাজিরা না দেওয়ায় সিরাজের নামে ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। সেই ইডির ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের বাড়িতে নোটিশ দিল সিবিআই। 3রা মে তাকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। শুধু কি সিরাজের ডেরা আকুঞ্জিপাড়া? সন্দেশখালীর আরও কয়েক জায়গায় হানা দেয় সিবিআই। তার মধ্যে রয়েছে শাহজাহানের নামাঙ্কিত মার্কেট। সিবিআই এর আধিকারিকরা শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে এক ব্যবসায়ীকে ঘণ্টাখানিক জিজ্ঞাসাবাদ করে। এদিন সিবিআই এর সন্দেশখালী অভিযানে নাটকীয় ঘটনা ঘটে সেই আকুঞ্জিপাড়াতেই। তদন্তকারীরা খোঁজ নিতে শুরু করেন শাহজাহানের সাগরেদ হিসেবে পরিচিত সিরাজুল মীরের। কিন্তু সিরাজুল যে বাড়িতে নেই। সূত্রে খবর, সিবিআই আসার খবর পেয়ে পরিবারের সদস্যরা এলাকা ছাড়েন। বাড়ির সামনেই যে রান্নাঘর রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। উনুন জ্বলছে এবং বিভিন্ন সবজি থেকে শুরু করে ভাত, অন্যান্য সমস্ত কিছু রান্না হচ্ছিল। সেই অবস্থাতেই এই রান্নাঘরে ছেড়ে দিয়েই কিন্তু এই সিরাজুল মীরের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কার্যত এই এলাকা থেকে তারা গা ঢাকা দেন। সূত্রে খবর, ইডির হামলার পর শাহজাহানকে নানাভাবে সাহায্য করেছিলেন সিরাজুল। তাঁকেও তলব করেছে সিবিআই। মে মাসের 6 তারিখে সকাল 11টার সময় নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশ টানিয়ে দেওয়ার পরেই কিন্তু সিবিআই তদন্তকারীরা এলাকা ছেড়ে বেরিয়ে যান। সন্দেশখালী থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।